আসসালামু আলাইকুম, দিস ইজ এমবিবিকে। তোমাদের পার্ট 2-তে অনেক বেশি স্বাগতম। আমরা প্রথম অল্পটুকু অংশ পড়ছি এবং 1 থেকে 10 পর্যন্ত গণনা তোমাদের শিখাইছি। তোমরা ওইটুকু পারলে আমরা পরবর্তী অংশে চলে আসবো, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা যে বলি, এখন তোমাকে একটা সংজ্ঞা যদি বলা হয় হাইড্রোকার্বন, কি বলো তো? হাইড্রোকার্বন। তুমি একটা বিশেষ সংজ্ঞার সাথে পরিচিত, সেটা হচ্ছে হাইড্রোকার্বন। বা এই যে যখন থেকে ক্লাস 9-10-এ উঠছো তখন থেকেই বড় ভাইদের মুখে শুনে শুনে তুমি একটা ভয়ে কাবু হয়ে গেছো। বারবার শুনছো যে হাইড্রোকার্বন একটা বিশাল কঠিন অধ্যায়, তাই না? ভয়ঙ্কর অধ্যায় নাকি? আচ্ছা, এখন তোমাকে যদি বলে হাইড্রোকার্বন কাকে বলে জানো? তুমি সংক্ষেপে একটু যদি বলো, সংক্ষেপে বলতে পারো হাইড্রোজেন এবং কার্বন। হাইড্রোজেন এবং কার্বনের সমন্বয়ে গঠিত যৌগকে বলা হয় হাইড্রোকার্বন। এটুকু বলতে পারবে না? ঠিক আছে, এটুকু হলে তোমার কাজ চলে যাবে। ঠিক আছে, হাইড্রোকার্বন মানে হাইড্রোজেন এবং কার্বন সমন্বয়ে গঠিত যৌগ। এখন এই হাইড্রোকার্বনের শুধুমাত্র এটা না, তুমি ছোট ক্লাস তো এই জন্য এটুকু হলে হবে, কিন্তু এর পাশাপাশি আরও অনেক কিছু এখান থেকে প্রস্তুত হয়ে, এখান থেকে ডেরিভেটেড হয়ে অনেক কিছু প্রস্তুত হইতে পারে, বুঝছো? তো তুমি আপাতত এটুকু মনে রাখো। এখন তোমাকে যদি বলা হয় হাইড্রোকার্বনকে কয় ভাগে ভাগ করা যায়, একে বিশেষ করে 2টা ভাগে ভাগ করা যায়। কয়টা বলো তো? 2 ভাগে ভাগ করা যায়। দেখো, এটাকে আমরা ভাগ করবো হচ্ছে 2টা ভাগে। 2টা ভাগে একটাকে আমরা বলবো হচ্ছে অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন। আচ্ছা, অ্যালিফ্যাটিক। ওকে, তাহলে এই জিনিসটা ভাগ করার জন্য, এই ভাগ করার অন্যতম কারণ কি জানো? এই অ্যালিফ্যাটিক শব্দটা আসছে মূলত ফ্যাট বা চর্বি জাতীয় পদার্থ থেকে। তার মানে যেসব হাইড্রোকার্বন নাকি কার্বন এবং হাইড্রোজেন, কিন্তু যেসব হাইড্রোকার্বন আসছে চর্বি থেকে, কি থেকে আসছে বলো তো? চর্বি থেকে, তাদেরকে বলা হয় অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন। বুঝতে পারছি? অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন। এবং আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে অ্যারোমেটিক। আরেকটা কি বলতো? অ্যারোমেটিক হাইড্রোকার্বন। ওকে, আরেকটা আমরা যে ওয়ার্ডটা দেখবো সেটা হচ্ছে অ্যারোমেটিক। অ্যারোমা। তোমাকে যদি বলা হয় অ্যারোমা মানে কি? অ্যারোমা মানে হচ্ছে সুগন্ধ, বুঝছো? তো সেখান থেকে আসছে হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন। তাহলে অ্যারোমেটিক হাইড্রোকার্বন আসছে কোথা থেকে? সুগন্ধ। এর মানে এই না যে এর সকল পদার্থই সুগন্ধ, বুঝছো? প্রথম যেগুলা অ্যারোমেটিক পদার্থ আবিষ্কৃত হয়েছিল না, সেগুলা সুগন্ধ, মানে সুগন্ধযুক্ত ছিল। যেহেতু সুগন্ধযুক্ত ছিল, সেহেতু এর নাম রাখা হয়েছে কি? অ্যারোমেটিক হাইড্রোকার্বন। তাহলে হাইড্রোকার্বনকে 2 ভাগে ভাগ করতে পারি, একটা অ্যালিফ্যাটিক, অ্যারোমেটিক। বুঝতে পারছি? ঠিক আছে, এখন আমরা অ্যালিফ্যাটিক নিয়ে ব্যাপক আলোচনা করব, ঠিক আছে? এখন অ্যালিফ্যাটিক হেডলাইন আমরা লিখি। অ্যালিফ্যাটিক হেডলাইন থেকে দেখো আমাদের কত কি কাজ করতে হয়, সেগুলো আমরা ধাপে ধাপে ক্লিয়ার হব। এবং এটা যখন তুমি জানতে পারবে, তখন আস্তে আস্তে অনেক কিছু সম্ভব হবে। আচ্ছা, তাহলে আমরা শুরুতে জানতে চাচ্ছি কি বলতো? অ্যালিফ্যাটিক। তাহলে হেডলাইন কি? অ্যালিফ্যাটিক কাকে বলে সেটা তো আমরা বুঝতে পারছি না। এখন দেখো অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনের বৈশিষ্ট্যগুলো কি, এর প্রকারভেদগুলো কি। আচ্ছা, অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনকে যদি আমরা নরমালি ভাগ করি, আমরা বিশেষ করে 2 ভাগে ভাগ করতে পারি। দেখো, অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনকে ভাগ করো কয় ভাগে? 2 ভাগে। প্রথমটা আমি যদি বলি, সেটা হচ্ছে, প্রথমটা আমি বলতে পারি সেটা হচ্ছে মুক্ত শিকল। আচ্ছা, একটা হচ্ছে মুক্ত শিকল, আরেকটা হচ্ছে বদ্ধ শিকল, বুঝছো? আচ্ছা, মুক্ত শিকল কি, বদ্ধ শিকল কি? আচ্ছা দেখো, তোমরা এই যে 1 2 3 4 5 6 গণনা শিখাইছি না? আচ্ছা, 1 2 3 4 এগুলা গণনার উপর বেস করে তুমি দেখবা এই কার্বনগুলো যুক্ত হতে পারে, এবং প্রত্যেকটা কার্বনের ক্ষেত্রে 4টা হাত পূর্ণ হতে হয়। কয়টা? 4টা। তুমি এই যে মিথেন পড়ে আসছো না এতদিন, মিথেন কি রকম ছিল বলো তো? CH4, তাই না? আচ্ছা, CH4 যে ছিল, এখানে কার্বন কেন্দ্রীয় মৌল কি? কার্বন। আর কার্বনের যোজন কত হতে পারে? 2 হতে পারে, 4 হতে পারে। কিন্তু একটা জিনিস মনে রাখবা, যতই যৌগ গঠন হয়েছে না হাইড্রোকার্বন, সব ক্ষেত্রে কার্বনের যোজন কত? 4 ব্যবহৃত হয়ে থাকে। তার মানে কার্বনের 4 যোজনে মানে কি, এর সাথে কয়টা দরকার? 4টা হাইড্রোজেন দরকার। তাহলে 1 2 3 4। তাহলে এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন। বুঝতে পারছি? এইভাবে 4টা গঠন হয়। তাহলে এইভাবে গঠন হয়ে থাকলো, তাহলে এইরকম যে সিস্টেমগুলো আছে, এইভাবে তোমার মিথেন হইলো। এটাকে বললাম কয়টা কার্বন আছে? একটা, এর জন্য বললাম মিথেন। আরো যদি বেশি কার্বন হয়তো কার্বন, আরেকটা মন করে কার্বনের সাথে যুক্ত হয়েছে। এখন দেখো তো, এই কার্বন যুক্ত হওয়ার ফলে কার্বনের মধ্যে কয়টা বন্ধন হয়েছে? এই কার্বনের সাথে কয়টা বন্ধন? একটা। এই কার্বনের বাকি আছে কয়টা? 3টা বাকি আছে না? সেই 3টা কোন পাশে হবে? 3 পাশে 3টা। এই কার্বনের কয়টা হয়েছে? একটা। বাকি আছে কয়টা? 3টা। তাহলে এই পাশে একটা হাইড্রোজেন, এখানে 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 একটা হাইড্রোজেন। হাইড্রোজেনের যোজনী কত? 1 না? দেখো, হাইড্রোজেনের যোজনীও ফিল আপ হয়েছে, কার্বনেরটাও ফিল আপ হয়েছে। তাহলে এটা দেখতে কিরকম লাগতেছে বলো তো? সি। আচ্ছা, এটাকে যদি আরেকটু ছোট করে লিখতাম, দেখো, কার্বন এই পাশে হাইড্রোজেন দিলাম হচ্ছে 3টা, তারপর আবার বন্ধন দিলাম, তারপর কার্বন দিলাম, হাইড্রোজেন দিলাম 3টা। এটা এইরকম না? এটাকে আরেকটু গাঠনিক সংকেত একটু বিশ্লেষণ করে লিখছি, বুঝছো? এইভাবে লিখলাম। তাহলে এটা এরকম ছিল না? এটার কার্বন কয়টা ছিল? একটা। এই জন্য এর নাম ছিল মিথেন। এটা কার্বন সংখ্যা কয়টা?
দুইটা, এই জন্য এর নাম হচ্ছে ইথেন। কেন ইথেন হলো, ইথাইন কেন হলো না, এগুলো আর একটু পরে আলোচনা করবো, ঠিক আছে? তো এইটুকু আগে মাথায় রাখো। এখন এইভাবে যে বিক্রিয়া চলতেছে, এইভাবে যদি আমি এক নাগারে আমি যদি 10টা দিতাম, মনে করি এইভাবে দিতে আছে 1 2 3 4 5 এইভাবে চলতে আছে। তো এইভাবে যে চলতেছে দেখো, এর এই প্রান্ত আর এই প্রান্ত মুক্ত অবস্থা আছে না বদ্ধ অবস্থা আছে? মুক্ত অবস্থায় না? আচ্ছা, আবার এমন কিছু মৌল হতে পারতো, মনে করি এখানে একটা কার্বন আছে, এখানে একটা কার্বন আছে, এখানে একটা কার্বন আছে, এখানে একটা বন্ধন। দেখো তো, তাহলে এই কার্বনের কয়টা হাত হয়ে গেছে? 1 2 হয়ে গেছে। তাহলে বাকি থাকলো কয়টা? এর সাথে কয়টা হাইড্রোজেন দেবো? 2টা। এর সাথে কয়টা হাইড্রোজেন দেবো? 2টা। এর সাথে কয়টা হাইড্রোজেন দেবো? 2টা। এই যে 2টা দিয়ে গঠন করলো, কিন্তু এর সব প্রান্ত কি মুক্ত অবস্থা আছে না বদ্ধ অবস্থা আছে? বদ্ধ অবস্থা আছে। তাহলে এগুলার উপর ভিত্তি করে আমরা অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনকে কয় ভাগে ভাগ করছি? একটা হচ্ছে মুক্ত শিকল, যে শিকলের 2 প্রান্ত মুক্ত, মানে ফাঁকা অবস্থা আছে, কারোর সাথে যুক্ত নেই, তাকে বলা হয় মুক্ত শিকল। আর যেখানে বদ্ধ তাকে বলা হয় বদ্ধ শিকল। বুঝতে পারছি? এই যে তাহলে ভাগ কেন করলাম বুঝতে পারছি না? আচ্ছা, এখন যে ভাগ করলাম, এখন এই নামটা আমরা লিখি। দেখো, আমরা কিন্তু কোন ভিন্ন প্রসেসে আগাচ্ছি। আমি তোমাকে নাম থেকে উদাহরণ শেখাচ্ছি না, বরং উদাহরণ থেকে নাম শেখাচ্ছি। এটা ভালো না? এটা তোমার দীর্ঘদিন মনে থাকবে এবং এটাই সঠিক নিয়ম, বুঝছো? কারণ নাম তো পরে রাখা হয়েছে, প্রকৃতিতে আগে পাওয়া গেছে, বুঝছো? তাহলে আমরা প্রথমে দেখবো মুক্ত শিকল হাইড্রোকার্বন। তার মানে আমি বললাম মুক্ত শিকল, শিকল মানে চেন না, যেহেতু মুক্ত অবস্থা, মুক্ত শিকল হাইড্রোকার্বন। এই হাইড্রোকার্বন সংক্ষেপে একটু ইস লিখলাম, ঠিক আছে? আর আরেকটা কি বলতো, আরেকটা হচ্ছে বদ্ধ শিকল, বদ্ধ শিকল হাইড্রোকার্বন। ওকে, বদ্ধ শিকল হাইড্রোকার্বন। এই যে বদ্ধ শিকল, দেখা যাচ্ছে কি? ঠিক, বদ্ধ শিকল হাইড্রোকার্বন। ঠিক আছে, এখন মুক্ত শিকল বদ্ধ শিকল দুটা নিয়ে কাজ আছে, তো আমরা মুক্ত শিকল নিয়ে আগে কাজ করি, এটা নিয়ে আমরা কাজ শেষ করি। দেখো, এখন মুক্ত শিকল হাইড্রোকার্বন যেটা আছে না, এখন দেখো এই যে মুক্ত শিকল হাইড্রোকার্বনটা আমাদের দেখলাম, এর ভিতর আবার বিশেষ বৈশিষ্ট্য আছে কি? কিছু কিছুগুলো আছে সম্পৃক্ত, কিছু কিছুগুলো আছে অসম্পৃক্ত। আচ্ছা, মুক্ত শিকলের উদাহরণ বুঝছি না? এখন দেখো, তোমাকে সম্পৃক্ত অসম্পৃক্ত এটা আবার কি জিনিস দেখো। মনে করো এই যে তোমাকে কয়েকটা বন্ধন দেখানো হোক, দেখো কয়েকটা বন্ধন, তোমাকে যদি বলা হয় কার্বন আছে না, আচ্ছা দেখো এই যে কার্বন এইরকম, দেখো এটা একটা কার্বন, এটা একটা কার্বন, ঠিক আছে? এদের মাঝখানে একটা বন্ধন আছে না, এই জায়গায় যখন সিঙ্গেল বন্ধন থাকে না, এটা আসলে একমাত্রিক না, এটা ত্রিমাত্রিক, বুঝছো? এই যে তোমরা যে মিথেন দেখলা না একটু আগে, কার্বন 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 হাইড্রোজেন 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 হাইড্রোজেন, মানে টোটাল 4টা হাইড্রোজেন ছিল না? এই 4টা হাইড্রোজেন কেমন মনে হচ্ছে? 4টা 4 প্রান্তে, কিন্তু প্রকৃতপক্ষে কিন্তু 4টা 4 প্রান্তে থাকে না। একটা যে ফুটবল যদি কল্পনা করো না, এই মাঝখানের কার্বনটা হচ্ছে একটা ফুটবল বা একটা ক্রিকেট বল আছে না, ক্রিকেট বল থেকে চতুর্থটা 4টা 4 পাশে, বুঝছো? মানে সব দিক থেকে তুমি দেখতে পাবা। তোমাকে চিত্র দেখানোর চেষ্টা করবো, সব দিক থেকে তুমি দেখতে পাবা। মানে এটা যে একদিকে প্লেট, এটা কেমন মনে হচ্ছে? একটা প্লেটের মতো না, কিন্তু প্রকৃতপক্ষে প্লেট না, তো এটা সব দিকে বিস্তৃত, বুঝতে পারছি? আচ্ছা, এই যে সব দিকে বিস্তৃত ভাবে গঠন করে। আচ্ছা, এখন বিষয়টা দেখো, সব দিকে যেহেতু বিস্তৃত, আমরা ত্রিমাত্রিক বিন্যাস না, ত্রিমাত্রিক বিন্যাস আমরা বুঝি। ত্রিমাত্রিক মানে কি? যার ডানে বামে আছে, আমি দেখো ডানে বামে নড়াচড়া করতে পারতেছি না, আবার সামনে পিছিয়ে পারবো কিনা? সামনে পিছিয়ে যাইতে পারবো, আবার উপর নিচে যাইতে পারবো না। তাহলে কয়টা দিক? এই 3টা দিক দিয়ে যে বিন্যস্ত হয় তাকে বলা হয় ত্রিমাত্রিক বিন্যাস। তাহলে এখানে প্রকৃতপক্ষে এই 2 মাত্রিক আছে না 3 মাত্রিক? ত্রিমাত্রিক আছে। এখন জিনিসটা দেখো, এই কার্বনের মন করো 3টা দিক আছে, 3টা দিক আছে না? কি আছে? ওই এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ। আচ্ছা, এর যেহেতু বেশ কয়েকটা অক্ষ আছে, সেটা যদি আমরা কল্পনা করতাম, তার মানে দেখো কার্বনকে যদি এইভাবে উল্লেখ করতাম, দেখো কার্বনের মন করে বলতেছি এই দিক বরাবর যেটা আছে এটা হচ্ছে এক্স অক্ষ, কি বললাম? উপর নিচে এই দিক বরাবর যেটা আছে এটা অক্ষ বোঝাচ্ছি, এটা হচ্ছে। আর জেড অক্ষ তার মানে কি? একটা উপরের দিকে একটা ওই দিকে, ওটাকে আঁকানো সম্ভব? আমরা বুঝালাম একটা এই দিকে আরেকটা ভিতরের দিকে। এই যে যেটা পাইছি এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা কি জেড অক্ষ, তাই না? আচ্ছা, তাই যদি হয় তার মানে কার্বনের কি হবে? একটা ডান দিক বরাবর আছে, একটা সামনে পিছে আছে, আরেকটা উপর নিচে আছে। এইরকম যদি থাকতো তাহলে দেখো একাধিক কার্বন, এইভাবে কার্বন যদি যুক্ত হয়ে থাকতো, কখনো কখনো দেখা যায় কি কার্বনের মাঝে একটা সিঙ্গেল বন্ধন দেখা যায়। একটা কি সিঙ্গেল বন্ধন? এই সিঙ্গেল বন্ধন যেটা থাকে না, এটার নাম হয়ে যায় সিগমা। কি বলতো? এটাকে চিহ্ন এইরকম চিহ্ন দ্বারা প্রকাশ করে, চিহ্ন দেখতে পাচ্ছি, এটার নাম কি বলতো? সিগমা। তোমরা সিগমা রুল দেখো, তাই না? আচ্ছা, এটার নাম কি? সিগমা। ওকে, সিগমা মানে হচ্ছে শক্তিশালী বন্ধন, সিগমা মানে শক্তিশালী। আচ্ছা, এটা না হয়ে যদি কখনো কার্বনের ক্ষেত্রে 2টা বন্ধন থাকতে হবে, কার্বন কার্বন আরেকটা ডাবল বন্ড চলে আসছে। এই ডাবল বন্ড কিভাবে? ওই যে আমরা বললাম না দ্বিমাত্রিক থাকে, একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর, একটা ওয়াই অক্ষ বরাবর, উপর নিচে আছে না, এক্স অক্ষ মিলিত হইতে চাইছে, আর ওয়াই অক্ষের পাশ মিলিত হয়, পাশ মানে বুঝো, মানে এককে সাইড বরাবর। এখানে মনে করো, এখানে যদি এইভাবে তোমাকে দেখাতাম, দেখো এটা কার্বন না,
এই কার্বন, এটা একটা কার্বন, এর এই পাশে একটা আছে, এই পাশে একটা, তাহলে এই পাশে একটা অক্ষ, এই পাশে মানে এটা হচ্ছে মনে করে এক্স অক্ষ। আর আরেকটা আছে কি জানো, উপরের দিকে, একটা আছে উপরের দিকে, আরেকটা আছে নিচের দিকে, এটার আছে উপরের দিকে, এটা আছে এই যে এটা আছে না, এরা যদি খুব কাছাকাছি আসতো তাহলে জিনিসটা কেমন হইতো বলো তো? একটা এরকম হইতো না, এইদিকে আরেকটা হইতো, এই দিকে এই যে মাঝখানে মিলিত হইতো কিনা, এই দুটা কাছাকাছি কাছাকাছি খুব যদি কাছাকাছি চলে আসতো পাশে মিলিত হইতো কিনা, তাহলে পাশে মিলিত হওয়ার সম্ভাবনা আছে না? পাশে যে মিলিত হইলো, কিন্তু এই পাশে মিলিত এটা কি সামনাসামনি মিলিত হওয়ার মতো শক্তিশালী হবে? দুর্বল হবে না? দেখো আমি যদি হাত এইভাবে ধরতাম তাহলে এটা কি শক্তিশালী না? সরাইতে পারতিস না, কিন্তু আমি হাত যদি এইভাবে যদি দুইটা আঙুল একটার সাথে একটা দিয়ে রাখলাম, তুমি একটু ঝাটকানে দিতা খুলে দিত। বুঝতে পারছি? এইভাবে হওয়া মানে খুবই শক্তিশালী, তুমি খুলতে পারবে না, সহজে খুলতে পারবে না। আর এই দিক হইলে একটু তো খুলে দিতে পারবা। তাহলে এইরকম যখন কার্বন কার্বন সামনাসামনি এভাবে শক্তিশালী বন্ধন হয় তখন তার নাম হয়ে যায় সিগমা বন্ধন। আর যখন এই উপরের দিকে হালকা করে হয় না, তখন তাকে বলা হয় পাই বন্ধন। এই যে হালকা বন্ধন আছে না, এটার নাম হচ্ছে পাই। পাই তোমরা চিহ্ন দেখছো না, এই তো ম্যাথমেটিক্সের যে পাই চিহ্ন থাকে, এটা কি বন্ধন বলো তো? পাই বন্ধন। তাহলে বুঝতে পারছো? আচ্ছা এখন দেখো পাই বন্ধন কি একটা হতে পারে? দেখো এটা কি আছে, দেখো একটা একটা মৌলের ক্ষেত্রে কয়টা মাত্রা থাকে? এক্স অক্ষ থাকে, ওয়াই অক্ষ থাকে, জেড অক্ষ। তাহলে এক্স অক্ষ বরাবর যদি সামনাসামনি হয়, ওয়াই অক্ষ বরাবর পাশাপাশি হইতে পারে কিনা? আবার জেড অক্ষ বরাবর পাশাপাশি হইতে পারে কিনা? তাহলে এক্স অক্ষ সামনাসামনি হয়েছে, ওয়াই অক্ষ পাশাপাশি, জেড অক্ষ পাশাপাশি। জেড অক্ষ ওয়াই অক্ষ দুইটা যদি হয় তার মানে পাই বন্ধন কয়টা হবে? এই জন্য তুমি কিছু কিছু মৌলের ক্ষেত্রে দেখবা কার্বন তিনটা বন্ড কার্বন। এই তিনটা বন্ডের ভিতর কি, তিনটা বন্ডের ভিতর একটা বন্ড, যেটা শুরুর যে একটা বন্ড সেটা কি ছিল? সিগমা। আর পরবর্তী যে বন্ড ছিল সেটা কি? পাই বন্ধন। আর এই যে তিনটা বন্ধন না, তিনটা বন্ধনের ক্ষেত্রে একটা কি? সিগমা। আর পরের যে দুইটা আছে না, এই দুইটাকে আমরা বলবো পাই। এখন তুমি এখন ভাবতে পারো কোনটা সিগমা ধরবো কোনটা পাই ধরবো, কোনো সমস্যা নেই। তুমি উপরটাকে সিগমা ধরো, নিচকাটাকে পাই ধরো, সমস্যা নেই। এখানে তুমি মাঝখানকে সিগমা ধরো, দুই পাশেরটা পাই ধরো, সমস্যা নেই। আবার উপর নিচে যা ইচ্ছা। বুঝতে পারছো? তুমি শুধু এটা কনফার্ম থাকবে একটা হচ্ছে সিগমা বন্ধন, একটা পাই বন্ধন, আর এখানে একটা সিগমা বন্ধন, দুইটা। এতটুকু বুঝতে পারছি? কনসেপ্ট ক্লিয়ার? ওকে, এখন আমরা সিগমা পাই মোটামুটি এই যে একেবারে ভালোভাবে বুঝতে পারছি না? ভালোভাবে যখন আমরা বুঝতে পারছি তখন তোমাকে যদি বলা হয় তার মানে কার্বন কার্বনের ভিতরে কোন ধরনের বন্ধন থাকতে পারে? একা একা সিঙ্গেল বন্ধনও থাকতে পারে, শক্তিশালী সেটাকে বলা শক্তিশালী বন্ধন সিগমা বন্ধন, আর কিছু কিছু দুর্বল পাশাপাশি বন্ধন থাকতে পারে, তাকে বলা হবে দুর্বল বন্ধন বা পাই বন্ধন। এখন দেখো এই যেমন করে 3 কার্বন বিশিষ্ট আমি লিখলাম, কয়টা লিখলাম? একটা, দুইটা, তিনটা। তাহলে এখানে হাইড্রোজেন কয়টা হবে? তিনটা। এই পাশে একটা, এই পাশে হাত পূর্ণ হবে তিনটা। এখানে হাইড্রোজেন কয়টা দরকার? দুইটা না? উপরে একটা, নিচে একটা, দুইটা। এখানে হাইড্রোজেন কয়টা দরকার? তিনটা। 1 2 3, সেটাকে একসাথে লিখলাম 3। ঠিক আছে না? এখন দেখো তো এখানে কার্বনের টোটাল কয়টা বন্ধন আছে? যেগুলা বন্ধন আছে সবাই কি সিঙ্গেল বন্ধন না? এটাও কি সিগমা বন্ধন, এটাও কি সিগমা বন্ধন, সবার সাথে সিগমা বন্ধন কিনা? যেহেতু সবার সাথে সিগমা বন্ধন, তাহলে সিগমা সমান কি? শক্তিশালী। সিগমা বন্ধন মানে কি বুঝতেছো? শক্তিশালী। এই সিগমা বন্ধন হলে তাকে বলা হয় শক্তিশালী বন্ধন। আর আরেকটা কি ছিল দেখো, আরেকটা আমি লিখবো 3 কার্বন বিশিষ্ট। দেখো কার্বন, ডাবল বন্ড দিলাম কার্বন, তারপর একটা বন্ধন। তাহলে এখানে হাইড্রোজেন কয়টা হবে? দুইটা হবে, 1 2 3 4। এখানে হাইড্রোজেন কয়টা হবে? 1 2 হয়ে আছে, 3 হয়েছে, একটা। এখানে হাইড্রোজেন কয়টা হবে? তিনটা। বুঝতে পারছি? আচ্ছা এখানে সিগমা কিন্তু একটা পাই আছে কিনা? তাহলে একটা যখন পাই আছে তখন কি শক্তিশালী হইলো? পাই থাকা মানে ওটা দুর্বল হয়ে গেছে। পাই থাকা মানে, তাহলে পাই মানে কি ওটা দুর্বল না? আচ্ছা দুর্বল বন্ধন। ঠিক আছে, এটা দেখছে। আরেকটা দিকে দেখো, আরেকটা যদি কার্বন, তিনটা বন্ধন কার্বন কার্বন এরকম দেখলাম, এখানে হাইড্রোজেন কয়টা হবে? একটা হবে। এখানে হাইড্রোজেন দরকার আছে? 4টা হাত পূর্ণ হয়ে গেছে। এখানে হাইড্রোজেন কয়টা হবে? 3টা। এখানে পাই বন্ধন কয়টা আছে? 2টা পাই বন্ধন আছে না? 2টা পাই বন্ধন থাকা মানে কি এটা আরো বেশি দুর্বল, তাই কি না? দুর্বল আরো বেশি। ওকে, দুর্বল আর এর যে তুলনামূলক এটা বেশি দুর্বল, ঠিক কিনা? আচ্ছা তাহলে এই 3টা যৌগ থেকে আমি কি দেখলাম? প্রথম কার্ডটা শক্তিশালী বন্ধন, আর পরেরটা দুর্বল, তারপরটাও দুর্বল। বুঝতে পারছি? আচ্ছা এখন যদি শক্তিশালী বন্ধন হয় তখন তাদেরকে বলা হয় সম্পৃক্ত। একে অপরের সাথে মজবুত ভাবে লেগে আছে, এরা কি হবে? সম্পৃক্ত। ঠিক আছে, আর যারা দুর্বল ভাবে আছে এদের বলা হবে অসম্পৃক্ত। বুঝতে পারছি? একটা সম্পৃক্ত, একটা অসম্পৃক্ত, দুটাই দুর্বল না? এই যে এদের নাম হচ্ছে অসম্পৃক্ত। এই যে এতটুকু আমরা বুঝতে পারছি। এখন আমরা একটু সংজ্ঞায় আসি বা প্রকারভেদে আসি। দেখো
তার মানে আমরা হাইড্রোকার্বনকে ভাগ করেছিলাম দুইটা ভাগে, একটা ছিল অ্যালিফ্যাটিক, একটা ছিল অ্যারোমেটিক। অ্যালিফ্যাটিককে আবার ভাগ করলাম দুইটা ভাগে, একটা ছিল মুক্ত শিকল, একটা বদ্ধ শিকল। আচ্ছা, মুক্ত শিকল হাইড্রোকার্বনকে আবার দুই ভাগে ভাগ করা যায়। আচ্ছা দেখো, এখন মুক্ত শিকলকে আমরা একটু ভাগ করি। মুক্ত শিকলকে আমরা যদি ভাগ করতাম এইভাবে, আমরা বদ্ধ নিয়ে এখন আলোচনা করবো না, বুঝছো, বদ্ধ একটু পরে আলোচনা করি। তাহলে এই মুক্ত শিকলের ভিতরে একটা কে ছিল? সম্পৃক্ত। একটা কি বলতো? সম্পৃক্ত। বুঝতে পারছিস? সম্পৃক্ত। আরেকটা কি? অসম্পৃক্ত। অসম্পৃক্ত। এটুকু ক্লিয়ার? আচ্ছা, সম্পৃক্তের ভিতরে কি রকম বন্ধন ছিল? একটা সিঙ্গেল বন্ড। অসম্পৃক্তের ভিতরে কি ছিল? ডাবল বন্ড ছিল, ট্রিপল বন্ধন ছিল। দুটাকে অসম্পৃক্ত বলতাম না? এখন দেখো, এই সিঙ্গেল বন্ড এবং ডাবল ট্রিপল অসম্পৃক্তের ভিতরে আবার দুইটা প্রকার হয়ে গেল না? এই দুইটা প্রকারের কারণে এদেরকে নাম দুইটা আলাদা হয়ে যায়, বুঝছো? নাম দুইটা। তাহলে তুমি যদি সংজ্ঞা বলতে হয় সম্পৃক্ত কাকে বলবা? যার ক্ষেত্রে শুধুমাত্র একটা একক বন্ধন থাকে, তখন তাকে বলবো সম্পৃক্ত। আর যেখানে কার্বন কার্বন দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন থাকে তখন তাকে আমরা বলবো অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এতটুকু বুঝতে পারছি? ঠিক আছে। এখন সম্পৃক্ত যখন সিঙ্গেল বন্ড থাকে না, তখন তাকে বলা হয় অ্যালকেন। নাম কি হয়ে যায়? একটু আগে দেখলাম না, এই তো মন করে, কার্বন কার্বন, হাইড্রোজেন কয়টা হবে? তিনটা হবে। এখানে হাইড্রোজেন কয়টা হবে? তিনটা। এখানে কি সিঙ্গেল বন্ড একটা আছে না? এর নাম কি হবে জানো? এর নাম হয়ে যাবে অ্যালকেন। কি বলতো? অ্যালকেন। একে আমরা নামকরণ করব অ্যালকেন। বুঝতেছি? এই অ্যালকেন হইলে এদের নামের শেষে এন যুক্ত হয়। কি বলা হতো? এন যুক্ত হয়। এন যুক্ত হয়। তার মানে এখন দেখো তো, এন যেহেতু যুক্ত হয়ে থাকে, তাহলে এই যে আমরা 1 থেকে 10 পর্যন্ত গোনা শিখছি না, তাহলে মিথ যদি হয়তো মিথের সাথে এন দিলে কি হবে? মিথেন। ইথ হলে এটা দুইটা কার্বন না, তাহলে ইথের সাথে এন যুক্ত হলে ইথেন। প্রোপ হলে 4 হলে বিউটেন, 5 হলে পেন্টেন। বুঝতে পারছি? তারপর হেক্সেন, হেপটেন, অকটেন, ননেন, ডেকেন। বুঝতে পারতেছি? ঠিক আছে, এই তো বুঝতে পারছি। তারপর এখন দেখো, কার্বন ডাবল বন্ড কার্বন দিলাম, তাহলে একটা সিগমা বন্ড একটা পাই বন্ড। এখানে হাইড্রোজেন কয়টা হবে? দুইটা হবে। এখানে হাইড্রোজেন কয়টা হবে? দুইটা হবে। এখানে বন্ধন কি দুইটা আছে না? দুইটা বন্ধন থাকার কারণে এর নাম কি হয়ে যাবে জানো? এর নাম, এগুলা নামকরণ করা হয়েছে, বুঝছো? এগুলা বিজ্ঞানীরা নামকরণ করছে। এটার নাম হয়ে যাচ্ছে কি? অ্যালকিন। এটার নাম হয়ে যাচ্ছে অ্যালকিন। বুঝতে পারতেছি? তাহলে নামের শেষে কি যুক্ত হয়েছে? ইন যুক্ত হয়েছে না, বলো? আচ্ছা, ইন যুক্ত হইলো। এখন জিনিসটা কি, তাহলে এই ক্ষেত্রে এটার নাম দুই কার্বন না? আচ্ছা, দুই কার্বন বিশিষ্ট হলে একে বলা হবে ইথ। শুরুতে তো ইথ পাইছি, আর সাথে এন হবে না ইন হবে? এবার তাহলে এটা দুই কার্বন হলে নাম হয়ে যাবে ইথিন। 3 কার্বন বিশিষ্ট হলে তার নাম হয়ে যাবে প্রোপিন। 4টা হলে বিউটিন, 5টা হলে পেন্টিন, 6টা হলে হেক্সিন, 7টা হলে হেপটিন, অকটিন, ননিন, ডেকিন। ইন ইন বুঝতেছি? ওকে, গুড, সুন্দর। তারপর দেখো, কার্বন কার্বনের ট্রিপল বন্ধন দিব। কার্বন ট্রিপল বন্ড কার্বন। তাহলে হাইড্রোজেন এখানে কয়টা হবে? একটা। এখানে হাইড্রোজেন কয়টা হবে? একটা। বন্ধন কয়টা পাইলাম ভাইয়া? 3টা না? 3টা পাইলাম। এখন যদি তোমাকে এখানে বলা হয়, এর নাম হয়ে যাবে অ্যালকাইন। দেখো, এটা ছিল এন, এটা ছিল ইন, এটা হয়ে যাবে অ্যালকাইন। নাম হয়ে গেল অ্যালকাইন, কিন্তু নামের শেষে যুক্ত হয় কি? আইন। শুধু কি যুক্ত হয়? আইন। এইভাবে নামকরণ ডাকা হয়। তাই যদি হয়, তাহলে দুইটা কার্বন না? দুইটা কার্বন থাকা মানে কি? ইথ না? ইথ। তাহলে ইথ থেকে কি হয়ে যাবে? ইথাইন। তারপরটা কি? প্রোপাইন। তারপরটা 4টা হলে বিউটাইন, 5টা হলে পেন্টাইন। তারপর হেক্সাইন, হেপটাইন, অকটাইন, ননাইন, ডেকাইন। ডেকাইন। বুঝতে পারছি? ঠিক আছে, নামকরণ করতে পারছি। এখন দেখো, এই যে সম্পৃক্ত মানে কি? শুধুমাত্র সিঙ্গেল বন্ড কিনা? তাহলে সম্পৃক্ত যেহেতু সিঙ্গেল বন্ড, সুতরাং সম্পৃক্তের ভিতর কে পড়বে? শুধু অ্যালকেন পড়বে, এন। তাহলে এটা কি হবে? অ্যালকেন পড়বে। বুঝতে পারতেছি? এর ভিতর অ্যালকেন। আর অসম্পৃক্তের ভিতর কি কি পড়বে? অসম্পৃক্তের ভিতর দুইটা পড়বে। একটা পড়বে হচ্ছে অ্যালকিন, আরেকটা কি বলতো? অ্যালকাইন। বুঝতে পারতেছি? সুন্দর, ক্লিয়ার না? এতটুকু কঠিন কিছু ছিল? এগুলো আর মজার জিনিস, বুঝছো? এই অধ্যায় থেকে কেন তোমরা ভয় পাও বলো তো? দারুণ মজার অধ্যায়, ভালোভাবে বুঝবে। এতটুকু বুঝতে পারছি? এতটুকু যদি তুমি বুঝতে পারো, তাহলে তুমি অ্যালিফ্যাটিক সম্পর্কে মোটামুটি ধারণা পেয়ে গেছো। বুঝতে পারছো? সুন্দর না? আচ্ছা, মুক্ত শিকল তোমার ক্লিয়ার। এখন মুক্ত শিকল যখন হয়ে গেলে, এখন বদ্ধ শিকল বলেও তো কিছু আছে। এতটুকু মাথায় থাকবে? থাকবে ইনশাল্লাহ। একটু মিশাই দেই। আচ্ছা, তোমরা একটু এইভাবে সুন্দর করে যদি নোট করে পাশাপাশি প্র্যাকটিস করে নিতে পারো, আর প্র্যাকটিস করে সেই জিনিসটা কি করবা, নোট করলা, নোট করে ওটা বই আছে না, বই তো অবশ্যই পড়বা এবং চেষ্টা করবা বইয়ের সাথে এই নোটটা অ্যাটাচ করে দেওয়া। তাহলে কি হবে, তুমি যখন পরীক্ষার আগে রিভিশন দেবে, অল্প সময় রিভিশন দিতে পারবা, বুঝছো? তাছাড়া দেখবা খাতায় রাখছো, কই রাখছো, কি রাখছো খুঁজেই পাবা না, এই জন্য ওটা হারিয়ে যেতে পারে। এই জন্য তুমি কি করো, বইয়ের সাথে অ্যাটাচ করে রেখে দিবা। এখন বদ্ধ শিকল যে,
বদ্ধ শিকল আমরা এখানে আলোচনা করব। এখন দেখো তো বদ্ধ শিকলকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? বদ্ধ শিকলকে দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে সম্পৃক্ত, একটা অসম্পৃক্ত। এটাকেও কয় ভাগে ভাগ করবো বলতো? এটাকেও দুই ভাগে ভাগ করবো, একটা হবে সম্পৃক্ত, সম্পৃক্ত, আরেকটা কি পাবে বলতো? অসম্পৃক্ত। ওই মুক্ত শিকলকে কিভাবে ভাগ করছিলাম বলতো? সম্পৃক্ত অসম্পৃক্ত দুই ভাগে ভাগ করছিলাম না? এখানেও সেম ভাবে একটা সম্পৃক্ত একটা অসম্পৃক্ত, কিন্তু সম্পৃক্ত অসম্পৃক্ত তো হয়েছে বুঝলাম, কিন্তু এই ক্ষেত্রে সম্পৃক্তর ক্ষেত্রে আবার কি হয়? শুধুমাত্র সিঙ্গেল বন্ধন থাকে, তাই না? তখন তাই কি বলা হয়? অ্যালকেন বলা হয় না? অ্যালকেন বলা হয়, ঠিক আছে। আর এটা হইলে কি হয়? ডাবল বন্ড থাকে অথবা ট্রিপল বন্ড থাকে, এটাকে কি বলা হয়? অ্যালকিন বলা হবে অথবা বলা হবে অ্যালকাইন, ঠিক আছে? সেম না বলো? এই যে, কিন্তু এখানে ছোট্ট একটা কাজ আছে, কি দেখো, এই যে বদ্ধ শিকল আছে না, বদ্ধ শিকল যদি আমরা ওইভাবে লিখতাম, দেখো অ্যালকেন বা অ্যালকাইন লিখতাম, তাহলে এটা কি এইভাবে নর্মাল লিখতাম, একটু বদ্ধ বাঁকা করে লেখা লিখতাম না? এটা মনে করো একটা কার্বন, এটা একটা কার্বন, এটা একটা কার্বন, এটা একটা। এখানে হাইড্রোজেন কয়টা যুক্ত হবে? দুইটা। এখানে হাইড্রোজেন কয়টা? দুইটা। এখানে হাইড্রোজেন কয়টা? দুইটা। তাহলে এখানে কার্বন কয়টা আছে বলো তো? তিনটা আছে না? তিনটা থাকা মানে কি? প্রোপ। তিনটা থাকা মানে প্রোপ, বুঝলাম। আবার এখানে বন্ধন কি? শুধু সিগমা বন্ধন আছে না বলো? শুধু সিগমা বন্ধন যেহেতু আছে, তার মানে এটা একটা অ্যালকেন না? যদি অ্যালকেন হয়ে থাকে তাহলে এর নামটা কি হয়ে যাবে? প্রোপেন, তাই না? কিন্তু আচ্ছা, এর আগের যে তিনটা কার্বন ছিল, সিঙ্গেল বন্ড ছিল, ওটার নাম কি বলছিলাম? এটাও বলতেছো কি? প্রোপেন। তাহলে নাম দেখে চিনবা? তোমাকে হুট করে আমি বললাম প্রোপেনের সংকেত লেখো, তুমি কোনটা লিখবা? এই যে একটা ঝামেলা আছে না? কিন্তু এখন মজার বিষয় হচ্ছে, এটা মুক্ত না, এটা বদ্ধ। আচ্ছা, বদ্ধ কাকে বলা হয়? এরা যুক্ত হয়ে আছে না দুই প্রান্ত? দুই প্রান্ত যখন যুক্ত হয়ে থাকে, বদ্ধ শিকল যখন হয়ে থাকে, তখন একে বলা হবে, যদি আমরা বদ্ধকে আমরা যদি ইংলিশে বলতাম, তাহলে আমরা বলতাম এটা হচ্ছে সাইকেল গঠন করছে। কি গঠন করছে বলো তো? সাইকেল গঠন করছে, এরা যুক্ত হয়ে আছে, এই জন্য এর নামের শুরুতে আমরা বলতে পারবো হচ্ছে সাইক্লো। কি বলতো? এই যে নামকরণ করে পারছি, এর নাম কি বলবো? সাইক্লো। কি বলতো? প্রোপেন। বুঝতে পারছি? এই যে সেম ওটার মতো। আচ্ছা, সাইক্লোপ্রোপেন বুঝতে পারছি। আর এটা যদি দেখো এরকম থাকতো, কার্বন কার্বন, এখানে কার্বন, এক জায়গায় শুধু ডাবল বন্ড, তাহলে এক জায়গায় হাইড্রোজেন কয়টা হইতো? তিনটা হাত হয়ে আছে, একটা। এই জায়গায় কয়টা? একটা। এই জায়গায় দুইটা। এই জায়গায় কি দেখো তো, দুইটা বন্ধন আছে না? তার মানে এটা কি অ্যালকিন গ্রুপ কিনা? তার নাম কি হয়ে যাইতো? প্রোপিন হইতো। কিন্তু এই জন্য আগে কি যুক্ত হবে? সাইক্লোপ্রোপিন। বুঝতে পারছি? এই যে নামকরণ করতে পারতেছি তো না? সাইক্লোপ্রোপিন। ওকে, সুন্দর, সাইক্লোপ্রোপিন। তাহলে তুমি একটা আর গুলা কও দেখি। এখানে যদি 3 কার্বন থাকতো তাহলে আমি বললাম সাইক্লোপ্রোপেন, 4টা থাকলে সাইক্লোবিউটেন, 5টা থাকলে সাইক্লোপেন্টেন, 6টা থাকলে সাইক্লোহেক্সেন। এটার 6টা থাকলে কি হইতো? সাইক্লোহেক্সিন হইতো। 5টা থাকলে সাইক্লোপেন্টিন হইতো, ঠিক আছে? এন্ড লাস্ট আরেকটা যদি আমি লিখতাম, দেখো এখানে যদি মন করি নিচের জায়গা হবে কি? কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে এই জায়গায় 3টা বন্ধন দিয়ে দিছি, তাহলে এখানে হাইড্রোজেন যুক্ত হওয়ার দরকার নেই, এখানেও দরকার নেই, এখানে শুধু 2টা। এটার ক্ষেত্রে বন্ধন কয়টা বলো তো? 1 2 3টা। তাহলে এটা কি হয়ে যাবে? সাইক্লো তো অবশ্যই থাকবে, প্রোপেন না হয়ে কি হয়ে যাবে? প্রোপাইন। বুঝতেছি ভাইয়া? এই যে এটার যদি 5 কার্বন বিশিষ্ট যদি হইতো, তার নাম কি বলতো? 5 কার্বন পেন্টাইন বলতাম, তাহলে তখন কি বলতে? সাইক্লোপেন্টাইন। বুঝতে পারছি? সুন্দর, নামকরণ ক্লিয়ার? এই যে, এবং আরেকটা তোমরা এমসিকিউ একটা মোস্ট ইম্পর্টেন্ট লাইন নিয়ে নাও, বদ্ধ শিকল হাইড্রোকার্বন যারা আছে না, এদের আরেকটা নাম হচ্ছে অ্যালিসাইক্লিক হাইড্রোকার্বন। কি বলতো? অ্যালিসাইক্লিক হাইড্রোকার্বন। এই যে এটা একটু লিখে রাখো, এটা সুন্দর করে লিখে রাখো, এটা কিন্তু আসবে, বুঝছো? তোমাকে বলা হবে বদ্ধ শিকল হাইড্রোকার্বন অপর নাম কি? নাম কি হবে? অ্যালিসাইক্লিক। অ্যালিসাইক্লিক উপর জায়গা আছে কিনা? অ্যালিসাইক্লিক হাইড্রোকার্বন। বুঝতে পারছি? ওকে, তাহলে অ্যালিসাইক্লিক হাইড্রোকার্বন। এমসিকিউ পারবে না? এতটুকু বুঝতে পারছি, তাহলে অ্যালিফ্যাটিকের গল্প আমাদের শেষ। সুন্দর না? এই যে এতটুকু তুমি যদি পারো, তাহলে তোমাকে এখন সামনেতে তোমাকে নিয়ে কাজ করা অনেক সহজ হয়ে যাবে। তুমি শুধু বলো যে আমি নামকরণ করতে পারতেছি, এখন তোমাকে যে কোনো নাম দিলে তুমি সেটা লিখতে পারবে না? সমীকরণ লিখতে পারবে কিনা? আবার তোমাকে যদি সমীকরণ বলা হয় বা ওই যৌগ দেওয়া থাকে, তাহলে তুমি লিখতে পারবে না? পারবে তো না? আচ্ছা, 2 3। ওকে, ঠিক আছে। এখন দেখো এতটুকু আমরা বুঝতে পারছি। এতটুকু যদি আমরা বুঝতে পারি, তারপর আমাদের কাজ হচ্ছে অ্যালকাইন নিয়ে কাজ করা। অ্যালকাইন নিয়ে কাজ করতে হবে, আমাদের অ্যারোমেটিক নিয়ে কাজ করতে হবে। 2 প্রকার ছিল না?
তারপরটা হচ্ছে অ্যারোমেটিক, অ্যারোমেটিক নিয়ে কাজ করবো। ঠিক আছে, যেহেতু আমাদের এখানে মোটামুটি একটা পার্ট হয়ে গেছে, আমরা পরের পার্টে অ্যারোমেটিক আলোচনা করি। ঠিক আছে, তোমরা পরের পার্টটা দেখো, ভালো লাগতেছে তো, বুঝতে পারতেছি না? ঠিক আছে, তুমি যদি সম্পূর্ণ প্লে লিস্ট আকারে দেখো ইনশাল্লাহ পুরাটা বুঝতে পারবে। ওকে, ঠিক আছে, ধন্যবাদ। পরের ক্লাসে দেখা হবে। আচ্ছা, আসসালামু আলাইকুম।